খুব ভালো হয়েছে। অনেকদিন পর আবার আমরা তিনজনে মিলে কোথাও যাচ্ছি। সত্যি বলতে কি, ওই গ্রামের বাড়ি ছাড়া কলকাতায় তো বাইরে কোথাও যাওয়াই হয় না। তাই বিভূতি যখন প্রস্তাবটা দিল, ভাবলাম ঘুরেই আসি। আর মথুরা বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের জায়গা, সেখানে গেলে কিছুটা পুণ্য সঞ্চয় তো হবেই। গৌড় মানে আমার বন্ধু অনেকবার বলেছে মথুরা যাবার জন্য। সে রেল কর্মচারী, কয়েক মাস হলো মথুরাতে বদলি হয়ে গেছে। স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে সে থাকে, আমরা সেখানেই যাব। আমার উদ্দেশ্য অবশ্যই শুধু পুণ্য সঞ্চয় নয়। গৌড় আমাকে চিঠিতে লিখেছিল সে যে রেল কোয়ার্টারে থাকে জায়গাটা বেশ নির্জন, এখনো সেখানে খুব একটা জনবসতি গড়ে ওঠেনি। তার জন্য কেমন ভয় ভয় করে, মনে হয় ওই রেল কোয়ার্টারে কেউ আছে অথচ সে তাকে দেখতে পাচ্ছে না। তাই আমি ভাবলাম একবার ঘুরেই আসি, আর তারানাথকে সঙ্গে নিয়ে যাই, তাহলে সেই ব্যাপারটা ভালো বুঝতে পারবে। যদিও আমি এই ব্যাপারটা তারানাথকে বা কিশোরীকে কাউকেই বলিনি। হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, পরের দিন মথুরা পৌঁছানোর কথা, কিন্তু পরের দিন একটা বিপদ ঘটল। মথুরা স্টেশনের কিছু আগে ট্রেন দাঁড়িয়ে গেল। বেশ অনেকক্ষণ কেটে গেল, ট্রেন আর ছাড়ে না। অনেকেই ট্রেন থেকে নেমে পড়েছে। কিশোরীও ট্রেন থেকে নেমে খবর নিয়ে এলো যে একটা মালগাড়ি লাইনচ্যুত হবার কারণে এই লাইন দিয়ে কোনো ট্রেন যেতে পারছে না। কখন ট্রেন ছাড়বে কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। সামনে একটা স্টেশন আছে, সেখান থেকে বাস ধরে আমরা মথুরা চলে যেতে পারি। কিশোরী তাড়া লাগালো, বলল, চলো চলো বিভূতি, এই ট্রেনে বসে থেকে আর লাভ নেই, বাসে করে চলে যাব। দেখো অনেকেই তো যাচ্ছে। কিন্তু কোথায় যাব? এখানে তো লোকজন কিছুই নেই। বাস রাস্তা যেতে গেলে কত দূর যেতে হবে কে জানে। সে আমরা ঠিক চিনতে পারবো। ঠাকুরমশাই কি বলেন? তাহলে চলো, অচেনা জায়গায় রাত হয়ে গেলে আবার সমস্যা। নাও বিভূতি, তোমার ব্যাগপত্র নিয়ে নামো। কি ঠাকুরমশাই, আপনি গ্রহ নক্ষত্র দেখে মনে হয় বের হননি। যাত্রায় এমন বিঘ্ন ঘটল, এখন কখন পৌঁছাবো কে জানে। তোমরা কি গ্রহ নক্ষত্র দেখে ট্রেনের টিকিট কেটেছিলে? তোমাদের যখন সুবিধা হয়েছে, মানে ছুটি পেয়েছো, তখনকার টিকিটই কেটেছো। আমার পরামর্শ নেবার জন্য কি তোমরা অপেক্ষা করেছিলে? প্রশ্নটা করেই কিশোরী বুঝেছিল সে বেকায়দায় পড়ে গেছে। সে আমতা আমতা করে ঠাকুরমশাইকে কিছু জবাব দেওয়ার চেষ্টা করছিল। তাকে থামিয়ে ঠাকুরমশাই আবার বললেন, শোনো, তোমরা যখন আমাকে বললে অমুক দিনের টিকিট কেটেছো, আমি তখনই বলেছিলাম দু একদিন পরে গেলে ভালো হতো, কিন্তু কিছু করার ছিল না। টিকিট তো আর বাতিল করা যাবে না। তবে হ্যাঁ, যদি সেই রকম কিছু বিপদ দেখতাম তাহলে নিশ্চয়ই তোমাদের সতর্ক আমি করতাম। তবে আমাদের এই ভ্রমণ সম্পূর্ণভাবে নির্বিঘ্নে না হলেও আমরা খুব একটা বেশি কিছু বিপদে পড়ব না বলে আমার ধারণা, বা পড়লেও উদ্ধার পেয়ে যাব, এতটুকু আশ্বাস তোমাদের দিতে পারি। আপনি সঙ্গে আছেন, আমাদের আর চিন্তা কি। বিপদে পড়লেও ঠিক উদ্ধার পেয়ে যাব। এই শোনো, আমাকে তোমরা কোনো অতি মানুষ ভেবো না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বেশি তোমাদের থেকে, এটা বলতে পারো। তবে ভ্রমণের শুরুতেই যদি বিপদ আপদের কথা ভাবো, তাহলে তো ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যায়, তাই না? চলো এখন দেখা যাক কোথায় গিয়ে উঠি। হ্যাঁ ঠিকই বলেছেন ঠাকুরমশাই। ঘরের বাইরে পা দিলেই সমস্যা আসতে পারে। সমস্যা এলে সমস্যা কাটাতে হবে। এই যেমন আমরা এখন হাঁটছি, কিন্তু অনন্তকাল ধরে তো আর হাঁটবো না, নিশ্চয়ই কোনো গন্তব্যে পৌঁছবো। আমরা রেল লাইন ধরে হাঁটছিলাম, কিন্তু দেখলাম পরের স্টেশন বেশ দূর। দুপাশে জঙ্গল আর জলা, দূরে দূরে চাষের ক্ষেতে গরু চড়ছে। অনেকটা হেঁটে যাবার পর আমরা বেশ ক্লান্ত হয়ে গেলাম। আসলে ব্যাগপত্র নিয়ে হাঁটতে আমাদের সকলেরই বেশ কষ্ট হচ্ছিল। দূর থেকে একটা স্টেশন দেখা গেল বটে। কিশোরী খুব উৎসাহিত হয়ে বলল, ওই তো একটা স্টেশন দেখা যাচ্ছে, চলো ওই স্টেশনে বসে একটু বিশ্রাম নেওয়া যাক। আর টিপটিপ বৃষ্টিও তো শুরু হয়েছে। সত্যিই আকাশের মুখ ভার হয়ে এসেছিল, মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে জোরে। আমরা পা চালিয়ে স্টেশনের কাছে চলে এলাম। ছোট স্টেশন, কোনো শেড নেই, কোনো লোকজনও নেই। স্টেশনের নামটা দেখে আমি অবাক হয়ে গেলাম। স্টেশনের নাম ভূতেশ্বর। কিশোরীও দেখেছিল স্টেশনের নামটা। সে আমার দিকে তাকিয়ে বলল,
যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, একটা প্রবাদ আছে জানো তো। সেই রকমই আমাদের সাথে যেন ভূতপ্রেত জড়িয়ে গেছে। স্টেশনের নামটা দেখেছ? ভূতের স্বর। আশ্চর্য, নিশ্চয়ই এখানে ভূত প্রেতের আড্ডা। সত্যিই পরিবেশটা খুব নির্জন। স্টেশনের ওপর একটা নিম গাছ রয়েছে। এখানে খুব কম ট্রেন থামে মনে হয়, সব ট্রেন দাঁড়ায় না। তবে স্টেশন থেকে একটা পায়ে হাঁটা পথ ভেতরে গ্রামের দিকে চলে গেছে। বেশ কিছু লোকজন সেই পথে যাচ্ছে। আর একটা দিকে পুরনো লাল রঙের রেলের বাড়ি রয়েছে স্টেশনের অন্য পাশে, কিন্তু সেটা বেশ পুরনো, দেয়ালে গাছ জন্মে গেছে। বেশ কয়েকটা জায়গায় লাল রং চটে গিয়ে ইট বেরিয়ে গেছে। পিছন দিকটা ঘন জঙ্গল। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে চলে যাওয়াই ভালো। স্টেশনের নিম গাছটার তলাটা বাঁধানো ছিল। ঠাকুরমশাই আর কিশোরী সেখানে বসে পড়েছিল। কিন্তু আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বললাম, এখানে থেকে তো কোনো লাভ নেই, বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো, লোকজন যেদিকে যাচ্ছে সেদিকেই যাওয়া যাক। কিন্তু আমি কথাটা বলতে না বলতেই আরও জোরে বৃষ্টি এলো। বললাম, বৃষ্টি বেশ জোরে পড়ছে। আচ্ছা চলো, ওই লাল বাড়িটার মধ্যে আশ্রয় নেওয়া যাক। না না, ওটা ভাঙা বাড়ি, সাপ খোপ আছে কিনা কে জানে। তাহলে কি করবে বলো? বৃষ্টিতে ভিজবে এখানে? আরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে পারবো না। আমরা সবাই প্রায় দৌড়ে লাল বাড়িটার মধ্যে চলে গেলাম। সামনে বড় ঘর, পিছনে আরও 3টে ঘর আছে। সামনের ঘরটাতে একটা ভাঙা টেবিল চেয়ার আছে। সিমেন্টের মেঝে ফেটে গাছ বেরিয়ে গেছে। যাই হোক, আমরা কোনো রকমে দাঁড়ালাম, কিন্তু সেখানে ভালো মতো দাঁড়ানো যাচ্ছিল না। ওপরের ছাদের একটা ফাটল দিয়ে জল পড়ছে। ঠাকুরমশাই বললেন, চলো তো ভেতরের দিকটায় যাই। আমরা ভেতরের ঘরে গেলাম। এই ঘরটার অবস্থা অপেক্ষাকৃত ভালো। এমনকি এই ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও বটে। একটা জানলা রয়েছে, সেটা বন্ধ, তবে ঘরটা অন্ধকার মতো। যদিও এখন বাইরেও মেঘের জন্য অন্ধকার, তাই ভেতরটা আরও অন্ধকার দেখাচ্ছে। কিশোরী চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে বলল, বাহ, বেশ পরিষ্কার। কেউ থাকে নাকি এখানে? বাহ, কোণের দিকে আবার একটা বিছানা পাতা রয়েছে দেখছি। আমরা আসবো বলে কেউ যেন সব সাজিয়ে রেখেছে। বাড়িটা দেখে মনে হচ্ছিল না, কিন্তু ভিতরে এমন একটা ঘর আছে। চলো চলো, এসো বসা যাক। মেঝেতে একটা ধুলো জমা চাটাই পাতা ছিল। কিশোরী সেটাতেই মোটামুটি ঝেড়ে ঝুড়ে বসে পড়ল। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। ঠাকুরমশাই দরজার কাছেই দাঁড়িয়েছিলেন, তার মুখ গম্ভীর। কিশোরী সেসব লক্ষ্য করল না। সে তখন ব্যাগপত্র রেখে বেশ গুছিয়ে বসেছে। সে আমাদের আবার ডাকলো, কি হলো, তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? এসো, আর একটু পরেই তো চলে যাব, একটু বিশ্রাম নিয়ে নিই। আমি ঠাকুরমশাইকে বললাম, চলুন তাহলে বসা যাক। বাইরে যা জোরে বৃষ্টি পড়ছে, এখন বেরোতে পারবো না। আমি গিয়ে কিশোরীর পাশে বসলাম। ঠাকুরমশাই ধীরে ধীরে এসে আমাদের পাশে বসলেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার এখানে বসার খুব একটা ইচ্ছে নেই। তিনি বসে চোখ বন্ধ করে থাকলেন কিছুক্ষণ। আমি আর কিশোরী পরস্পরের দিকে তাকালাম। কিশোরী বলল, কি হলো ঠাকুরমশাই, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি এমন চুপচাপ হয়ে রয়েছেন। না, শরীর খারাপ নয়, কিন্তু আমাদের চট করে এখানে ঢুকে পড়াটা বোধহয় উচিত হয়নি। কেন ঠাকুরমশাই, এখানে তো কেউ নেই, খালি পড়ে আছে বাড়িটা। তবে কোনো ভবঘুরে মনে হয় এখানে থাকে। আমরা না হয় কিছুক্ষণ এখানে থাকলাম। মনে হচ্ছে আমরা এই ঘরে অনধিকার প্রবেশ করেছি। যার ঘরে প্রবেশ করেছি সে আমাদের পছন্দ নাও করতে পারে। কেন ঠাকুরমশাই? মানে কি এমন গুপ্তধন লুকোনো আছে সেখানে? আমার তো মনে হচ্ছে এখানে কোনো চোর ছাচর লুকিয়ে থাকতে পারে। সে অবশ্যই আমাদের উপস্থিতি পছন্দ করবে না। আর যদি চোর ছ্যাচর না হয়ে অন্য কেউ হয়, মানে অন্য কেউ, বুঝলে কিছু? আমরা একটু চমকে গেলাম। কি বলছে ঠাকুরমশাই? আমরা ঠাকুরমশাইয়ের কাছে অনেক ভূত প্রেতের গল্প শুনেছি ঠিকই, কিন্তু নিজেদের একদম কাছাকাছি কোনো ভূত দেখিনি। কিন্তু এখানে কি ভূত থাকে নাকি? ঠাকুরমশাই আমাদের সঙ্গে ঠাট্টা করছেন মনে হয়। আমি চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না।
কিশোরীও ঠাকুরমশাইয়ের কথা শুনে চমকে উঠেছিল। সে পকেট থেকে দেশলাই বার করে ফস করে জেলে চারিদিকটা দেখে নিল। তারপর কাঠিটা ঘরের কোণে ছুঁড়ে ফেলে বলল, ভয় দেখাবেন না ঠাকুরমশাই, একে তো অচেনা জায়গা, তার উপর বৃষ্টি। আপনি বরং একটা গল্প বলুন, তাহলে সময়টা কেটে যাবে। কি পেয়েছো হে তোমরা আমাকে? যেখানে সেখানে গল্প বলা যায় নাকি? তবে হ্যাঁ, এটা কিন্তু গল্প বলার একটা আদর্শ পরিবেশ। তাহলে ঠাকুরমশাই শুরু করুন না, আসলে আপনার গল্প শুনতে শুনতে সময়টা কেটে যাবে। আর না হলে এইরকম একটা জায়গায় সত্যি ভয় করবে। বেশি বড় নয়, ছোট একটা বলুন, কারণ এখানে তো আর বেশিক্ষণ থাকবো না, বৃষ্টিটা একটু ধরলেই চলে যাব। তবে শোনো একটা গপ্প। মনে পড়ছে তখন আমার বয়স বেশি নয়। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে গেছি একটা বিয়ে বাড়ি, মানে আমরা বরযাত্রী। বুঝতে পারো তো, গ্রামের দিকে বিয়ে বাড়ি, পথঘাট ভালো নয়, বাঁশ বাগান, জঙ্গলের মধ্যে দিয়ে পথ। সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল। বিয়ের কাজ মিটে গেল তাড়াতাড়ি। আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, বিয়ে বাড়িতে লোকজন অনেক। রাতে থাকার অসুবিধা, তাই আমি আর আমার দুই বন্ধু ঠিক করলাম ফিরে যাব। তখনও খুব একটা রাত হয়নি। আমরা বেরোবার সময় গ্রামের একজন লোক আমাদের সাবধান করলো যে বাঁশবাগানের মধ্যে দিয়ে যেন আমরা সাবধানে যাই। পেছন থেকে কেউ ডাকলে আমরা যেন সাড়া না দিই। তো যাই হোক, খুব একটা অন্ধকার রাত ছিল না। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। ওই বাঁশবাগানটা পার হয়ে গেলে আর চিন্তা নেই। তারপরে একটা জায়গা পড়বে, সেই জায়গাটায় বোধহয় হাট বসে। সেখানে কিছু দোকানপাট আছে। আসার সময় আমাদের গরুর গাড়ি সেখানেই দাঁড়িয়েছিল। বাঁশবাগানের পাশের পথ দিয়ে যখন যাচ্ছিলাম, শুনতে পেলাম কে যেন ডাকছে। ও বাবু, বাবু, দাঁড়াও দাঁড়াও, আমাকে তোমাদের সঙ্গে নাও। কণ্ঠস্বরটা আমাদের সবার কানে এলো, কিন্তু যেই না আমাদের কানে এলো আমরা সবাই ছুটতে শুরু করে দিলাম। কিন্তু তার কণ্ঠস্বর আমাদের কানে আসছিল তখন। দাঁড়াও 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 দাঁড়াও, আমিও যাবো। আমরা তখন প্রাণপণে ছুটছি। এই বুঝি ভূতে গলা টিপে দিল। ছুটতে ছুটতে সেই হাট মতো জায়গাটায় চলে এলাম। আমরা তখন হাঁপাচ্ছি। একটু দম নিয়ে আমরা তিনজনে বলা বলি করছি, খুব বাঁচা বেঁচে গেছি, এই সমস্ত আলোচনা করছি। কিন্তু এখন আমরা যাব কি করে? গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়োয়ান নেই। জায়গাটা আধো অন্ধকার। একটা জায়গায় একটা কুপি জ্বলছে। সেই আলোতেই চোখে পড়ল কে যেন একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে একটা চালার নিচে। আমরা তাকে অনেকবার ডাকলাম, কিন্তু সে সাড়া দিল না, নড়লও না। আমাদের ডাকাডাকিতে একটা কালো কুকুর এসে ভৌ ভৌ করতে শুরু করে দিল। আমার এক বন্ধু ঢিল কুড়িয়ে নিয়ে ছুঁড়তে শুরু করলো কুকুরটার দিকে। তারপর কি মনে করে চাদর মুড়ি দেওয়া লোকটার দিকেও দু চারটে ঢিল ছুঁড়ে দিল, কিন্তু তাও লোকটা নড়ল না। আমাদের এবার ভয় হলো, এই লোকটা নিশ্চয়ই ভূত, না হলে আমরা ঢিল ছুটছি, কুকুর ডাকছে, তাও নড়াচড়া করে না। আশ্চর্য ব্যাপার। আমাদের তো বুক ঢিপ ঢিপ করছে, আমরা কি করব ভেবে পেলুম না। কিন্তু আমাদের গ্রাম অনেকটা দূর। এই সব ভাবছি, এমন সময় হঠাৎ করে আমার পেছন থেকে কে যেন আমার কাঁধটা টেনে ধরল। আমার তো ভয়ে হয়ে গেছে, নিশ্চয়ই ভূত, ভয়ে আর পিছন ফিরে দেখছি না। এদিকে আমাদের দিকে হঠাৎ ধেয়ে এলো চাদর মুড়ি দেওয়া সেই অবয়বটা, যাকে আমরা ঢিল ছুটছিলাম। আমাদের তো তখন অবস্থা খারাপ, সামনে পিছনে কোথাও যেতে পারছি না। এদিকে সামনে একটা বিভৎস মুখ, চুলগুলো ঝাঁকড়া, গোল গোল চোখ, আমার গলা টিপে ধরছে। শেষ পর্যন্ত বাঁচালো পিছনের লোকটাই। পিছনে দুজন ছিল, তারা কোনো রকমে ঠেলে সরিয়ে দিল ওকে। আমরা ছুটে বেশ খানিকটা দূরে চলে গেলাম। আমি তখন হাঁপাচ্ছি, আমার দুই বন্ধুরও মুখ সাদা হয়ে গেছে। পেছনের লোকটা বলল, আরে আমি তো তোমাদের কত ডাকলাম, তোমরা কেউ দাঁড়ালেই না। আমি না এলে তোমরা গরুর গাড়িতে যাবে কি করে?
রে কিন্তু আমারও তো ভয় করছিল ওই বাঁশ বাগানের নিচে দিয়ে একা একা যেতি, তাই তোমাদের ডাকছিলাম। তারপর ফিরে গিয়ে একে সঙ্গে করে নিয়ে এলাম। লোকটা ছিল আমাদের গরুর গাড়ির গাড়োয়ান। আমরা ওকেই ভূত ভেবেছিলাম। আর ওই যে কে যেন চাদর মুড়ি দিয়ে বসেছিল, সেটা কি ভূত ছিল? সেও ভূত ছিল না, সে ছিল ওই গ্রামেরই লোক। লোকে ওকে বলতো শিবু পাগলা। ও, এই গল্পটা তাহলে তেমন জমলো না, কেউই ভূত ছিল না, আপনারা বেকার ভয় পেয়েছিলেন। এমন সময় হঠাৎ একটা বিশ্রী হাসির আওয়াজ এলো। আমরা চমকে উঠলাম। বৃষ্টির আওয়াজ ছাপিয়ে আওয়াজটা কানে এলো এই ঘরটার পাশে আর একটা ঘর ছিল সেখান থেকে। এই হাসিটা কোনো মানুষের হতে পারে না। আমরা ধরফর করে উঠে দাঁড়ালাম। কিশোরী ঠাকুরমশাইয়ের হাত চেপে ধরে বলল, ঠাকুর মশাই, এ কে? কার গলার আওয়াজ? চলো চলো কিশোরী, এখান থেকে যাওয়া যাক। আবার ওই বিশ্রী হাসির আওয়াজটা শুনে গেল। ঠাকুরমশাই বললেন, চলো তোমরা বেরো, আমি যাচ্ছি। আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলাম। কিশোরী আগে বের হয়েছিল। আমি বের হতে গিয়ে একবার ঘরটার দিকে তাকালাম। আবছা অন্ধকারের মধ্যে একটা আবছা অবয়ব দেখা গেল। একটা কঙ্কাল সার মুখ, দাঁত বার করে আছে। আমরা বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টিটা কমে এসেছে। আমরা তাড়াতাড়ি করে স্টেশনে উঠে এলাম, কারণ দূর থেকে মনে হলো একটা ট্রেন আসছে। কিন্তু ঠাকুরমশাই এখনো ওই বাড়ি থেকে বের হননি। কিশোরী বলল, কি হলো বলো তো? আমরা প্রায় ছুটে চলে এলাম আর ঠাকুর মশাই এলেন না। ভূতের সাথে গল্প করছেন নাকি? কিচ্ছু বলা যায় না, এইদিকে ট্রেন আসছে বলে মনে হচ্ছে। 2 মিনিট পরেই ঠাকুরমশাই এলেন। আমার মনে হলো তার পিছনে ওই বাড়িটার দরজায় কি যেন একজন দাঁড়িয়ে আছে। আবছা একটা শরীর দেখা যাচ্ছে। ঠাকুরমশাই আমাদের কাছে এসে বললেন, যাক, বৃষ্টিটা থেমেছে অন্তত, ট্রেনও আসছে মনে হচ্ছে। কিন্তু ট্রেন এলো না। লাইন এখনো পরিষ্কার হয়নি। তাই আমরা হাঁটা দিলাম যেদিকে লোকজন দেখা যাচ্ছিল সেই দিকে। যদিও বেশি লোকজন নেই, এই দিকটাও ফাঁকা ফাঁকা। তবে কিছুটা হেঁটে যাবার পর একটা দোকান দেখা দিল। দোকানদারকে জিজ্ঞেস করার পর জানা গেল এখান থেকে মথুরা খুব একটা দূর নয়। বাস আছে, তবে কখন বাস আসবে জানা নেই। আমরা হেঁটে গেলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা হেঁটে যাব ঠিক করলাম, তবে কিছুটা যাবার পর একটা গরুর গাড়ি পেয়ে গেলাম, যেটা স্টেশনের দিকে যাচ্ছে। রাস্তা ভালো নয়, আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। এদিকে প্রায় বিকেল হয়ে আসছে, অন্ধকার নেমে গেলে মুশকিল হবে। এখানেও লোকজন বিশেষ নেই। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। দুপাশে চাষের মাঠ, বেশ অনেক গরু চড়েছে। ওই মাঠে কিছু লোকজন দেখা যাচ্ছে বটে। তবে মথুরা রেল স্টেশনের কাছাকাছি আসার পর জনবসতি শুরু হলো। শেষ পর্যন্ত আমরা মথুরা এসে পৌঁছালাম। গরুর গাড়ি ছেড়ে আমরা নেমে পড়লাম। স্টেশনের মাঝখানে টিকিট ঘর রয়েছে। আমরা সেই দিকে গিয়ে গৌড়ের খোঁজ করলাম। মথুরা জাংশন স্টেশন হওয়ার জন্যে বেশ লোকজন রয়েছে। আমরা দাঁড়িয়েছিলাম। একটু পরেই গৌড় এসে গেল। সে বলল, ও, তোমরা এসে গেছো? আরে, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে তোমরা আসবে কি করে। আসলে একটা মালগাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই লাইন বন্ধ আছে। তা তোমরা এলে কি করে? আর বলো না, এলাম অনেক ঘুরে ঘুরে। সে বৃত্তান্ত তোমাকে পরে বলবো। এখন একটু বিশ্রাম না নিলেই নয়, শরীর আর চলছে না, বুঝলে। তোমার কোয়ার্টারটা কোথায়? ওই তো সামনেই, চলো তোমরা গিয়ে বিশ্রাম করো। আমার চাকর রঘু আছে, তোমাদের দেখাশোনা করবে। আসলে যতক্ষণ না লাইন পরিষ্কার হচ্ছে একটু ব্যস্ত আছি, বুঝতেই তো পারছো। আমরা স্টেশন দিয়ে এগিয়ে গেলাম। শেষ প্রান্তে গৌড়ের কোয়ার্টার। এদিকটা আবার নির্জন। কোয়ার্টারে পৌঁছানোর পর গৌড়ের চাকর রঘুয়া আমাদের ভেতরের ঘরে নিয়ে গিয়ে বসালো। সে আমাদের বিশ্রাম ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল। আমরা যথেষ্ট ক্লান্ত ছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন রাত হয়ে গেছে। এখানে ইলেকট্রিক আলো এখনো আসেনি, লণ্ঠন জ্বলছে। গৌড় কোয়ার্টারে এসে গেছে। আমরা ঘুম থেকে উঠেছি দেখে সে বলল, যাক, তোমরা উঠেছো, আমি একটু আগেই এলাম। এখন লাইন চালু হয়ে গেছে,
তবে এখন আর কোনো ট্রেন নেই, সেই কাল ভোরে আছে। আচ্ছা, তোমাদের শরীর সবার ঠিক আছে তো? আমি বুঝতেই পারছি তোমরা অনেক ঘুরে ঘুরে এসেছো, ভীষণ ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ, মানে ওই ভূতেশ্বর স্টেশন হয়ে তারপরে এলাম। ও, তোমরা ভূতেশ্বর হয়ে এসেছো? ওখানে তো লোকজন বিশেষ যায় না। কেন, ওখানে কি ভূত প্রেতের আড্ডা নাকি? আরে না না, তা নয় তা নয়। আসলে ভূতেশ্বর নামটা ভূত প্রেত থেকে আসেনি। ওখানে একটা শিবের মন্দির আছে, বহু প্রাচীনকালের সেই মন্দির। সেই মন্দিরের নাম ভূতেশ্বর। তবে স্টেশনের অন্যদিকে একটা রেলের বাড়ি আছে, সেই জায়গায় একটা বদনাম আছে। তাই নাকি? আচ্ছা, মানে কীরকম বদনাম আছে? সেটা সঠিক বলতে পারবো না, তবে কি একটা যেন হয়েছিল। ওই ট্রেন ডাকাতি করার পর রেলের কর্মচারীদের খুন করেছিল নাকি ডাকাতরা। তারপর থেকে আর কেউ ওখানে থাকে না। গৌড়, তোমাকে তো চিঠিতে ঠাকুরমশাইয়ের কথা বলেছিলাম, এনার জীবনে বিশেষ বিশেষ কিছু অভিজ্ঞতা আছে। ও সব ছাড়ো হয়ে, আমরা এখানে কৃষ্ণর জন্মভূমির সাথে ভূতেশ্বরের মন্দির দেখতে যাব। অবশ্যই যাবেন, সেই সঙ্গে পাতাল দেবীর মন্দিরটাও দেখে নেবেন। এই দেবীকে পূজা করতেন স্বয়ং শ্রীকৃষ্ণের মামা কংস। তাহলে বুঝতেই পারছেন কতদিন আগেকার এই মন্দির। ঠাকুরমশাই খুব আগ্রহ নিয়ে শুনছিলেন। তিনি আস্তে আস্তে বললেন, পাতাল দেবীর মন্দির? নাম শুনেছি। গৌড়ের চাকর রঘুয়া আমাদের চা এনে দিল। চা খেতে খেতে কথা হচ্ছিল। গৌড় বলল, তবে শুধু ভূতেশ্বর স্টেশন নয়, এই জায়গাটাও একটু নির্জন, তো অনেকে ভয় পায় এখানে থাকতে। মানে দিনের বেলা যাই হোক কেটে যায়, কিন্তু রাতের বেলা এত নির্জন। তাই তোমাদের বলছি, তোমরা যদি রাতে ওই কুয়োতলার দিকে যাও তো রঘুয়াকে ডেকে নিয়ে যাও। হ্যাঁ, শোনো গৌড়, তোমার কোনো দ্বিধার প্রয়োজন নেই, তুমি ঠাকুরমশাইকে সব খুলে বলো। না মানে তেমন কিছু নয়, আসলে আমি এখানে একা থাকি তো, আর জায়গাটাও নির্জন। মনে হয় যেন কেউ এখানে আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি ঘরে এলাম, মনে হলো কেউ যেন বেরিয়ে গেল। আর একদিন রাতে আমি ওই কুয়োতলায় এক মহিলাকে দেখলাম। আমি অবাক হয়ে তাকে কিছু জিজ্ঞেস করার জন্য এগিয়ে যেতেই ওই সামনের নিম গাছটার পেছনে সে অদৃশ্য হয়ে গেল। এইরকম বেশ কয়েকবার হয়েছে। তাই ভাবছি আর এখানে থাকবো না, একটু দূরে যেখানে বেশ জনবসতি আছে সেখানেই একটা ব্যবস্থা করবো এবার। বেশ, তাই ভালো। আপনার পক্ষে এই জায়গা ছেড়ে চলে যাওয়াই ভালো। এরপরে রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। একটা বড় ঘরে আমরা শুয়েছিলাম। এর পাশের ঘরে গৌড় শুয়েছিল। রাতে শুয়ে কিশোরী ঠাকুরমশাইকে বলল, এখানে পুরো জায়গাটাই কেমন ভৌতিক। ভূতেশ্বর নামটা সার্থক। ওখানে স্টেশনের ধারে রেলের বাড়িটায় কি সত্যি ভূত আছে, নাকি সবটাই আমাদের মনের ভুল? আবার এখানে এসে ভূতের গল্প শুনলাম। ঠাকুরমশাই, আপনি তো ভূতের অস্তিত্ব নাকি টের পান। সত্যি কি কোনো অপদেবতার অস্তিত্ব আছে এখানে? অপদেবতা নয়, বলো প্রেতাত্মা। অপদেবতা অন্য জিনিস, তবে এটা বাবা ভূতেশ্বরের জায়গা। এখানে প্রেতাত্মা বাস করতে পারে, কিন্তু অপদেবতা পারে না। অপদেবতারা দেবতাদের ভয় পায়। তবে অপঘাতে মৃত্যু হলেও এবং মৃত্যুর পর ক্রিয়াকর্ম ঠিকঠাক না হলেও মানুষের আত্মা প্রেতাত্মায় পরিণত হয়। তবে ওই বাড়িটায় কিছু তো একটা ব্যাপার ছিলই। আমিও দেখছিলাম একটা আবছা মূর্তি দরজার কাছে দাঁড়িয়েছিল। আর ঠাকুরমশাই, মানে আমরা যে হাসির শব্দ শুনলাম সেটাও নিশ্চয়ই সত্যিই ছিল। আপনি তো আমাদের পরে বেরোলেন, ভূতের দেখা পেয়েছিলেন? সেটা তোমাদের বলবো কেন, তোমরা যা খুশি ভেবে নাও। শোনো বিভূতি, পরিবেশের ওপর অনেক কিছু নির্ভর করে। ওই রকম ভাঙা বাড়ি, চারিদিকে জঙ্গল, নির্জন পরিবেশ আর ভূতের গল্প। ওই পরিবেশে ভূত উপস্থিত হয় আমাদের মনে, বুঝলে বিভূতি? বেশ, এখন ঘুমাও।
ভূতের স্বপ্ন দেখলে কাল সকালে আমাকে বলো। নতুন জায়গায় ঘুম আসছিল না, ভাবলাম একবার কুয়োতলা থেকে ঘুরে আসি। কিশোরী ঠাকুরমশাই গভীরভাবে ঘুমোচ্ছে, তাদের ডাকতে ইচ্ছে হলো না। এই ঘরটার ভেতরের দিকে একটা দরজা আছে, সেখানেই রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে বাইরে যাওয়া যায়। রান্নাঘরে রঘুয়া শুয়ে ঘুমাচ্ছে, তাকেও ডাকলাম না। একটা লণ্ঠন জ্বলছিল, সেটা নিয়ে বাইরের দরজাটা খুলে যেই বাইরে যাব, একটা দৃশ্য দেখে পা আটকে গেল। কুয়োর পাশে একজন মহিলার সাথে গৌড় হাত পা নেড়ে গল্প করছে। মহিলাটি মনে হচ্ছে হাসছে, তার শরীরটা নড়ছে। আমি অবাক হয়ে গেলাম। গৌড় নিজেই এখানে রাতে লুকিয়ে কারোর সাথে দেখা করে, তাই আমাদের রাতে বাইরে যেতে বারণ করেছিল। মনটা বিরক্ত হয়ে উঠল। এখানে এসে তাহলে গৌড়ের চরিত্রে কালি লেগেছে। ভেতরের ঘরে ফিরে আসবো কিনা ভাবছিলাম, তখনই দেখলাম গৌড় এদিকে ফিরছে। তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলাম গৌড় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একটু পরে দেখলাম রঘুয়া নড়াচড়া করছে। আমার একা একা বাইরে যেতে ভয় করছিল। রঘুয়াকে ডেকে বাইরে গেলাম। নির্জন চারিদিক, কেউ কোথাও নেই। হালকা চাঁদের আলোয় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। পেছনে একটা জলা, তারপরে গরু চড়ানোর মাঠ, তারপরে ঝোপঝাড় জঙ্গল। সেখানে ঘন অন্ধকার জমাট বেঁধে আছে। সেই রাতটা আমার প্রায় জাগ্রত অবস্থায় কাটল। গৌড়ের ব্যাপারটা মাথায় ঘুরছিল। গৌড় যে মহিলার সাথে কথা বলছিল, সে গেল কোথায়? উবে যেতে তো পারে না। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম হয়তো। ঘুম ভাঙল কিশোরীর গলার আওয়াজে। বিভূতি, ওঠো ওঠো, কত বেলা অবধি ঘুমোচ্ছ? আরে আমাদের তো বের হতে হবে নাকি? আমি উঠে প্রথমেই জিজ্ঞেস করলাম, গৌড় কোথায়? গৌরবাবু তো স্টেশনে চলে গেছেন। কালকের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কারা যেন সব খোঁজ খবর করতে আসবে। আমাকে বলে গেছেন আমরা যেন নিজেদের মতো ঘুরে বেরিয়ে সব দেখে নিই। ঠাকুরমশাই কুয়োতলায় স্নান করতে গেছেন। রঘু আর রান্না হয়ে গেছে, আমরা খেয়ে বেরোবো। এই সময় ঠাকুরমশাই এসে ঘরে ঢুকলেন, বললেন, কি হে, এত বেলা অবধি ঘুম? রাতে ঘুমাওনি নাকি? নাকি ভূতের খোঁজে বেরিয়েছিলে? আমি একটু চমকে গেলাম। ঠাকুরমশাই কি করে জানলেন যে আমি বাইরে গিয়েছিলাম? কিন্তু মুখে কিছু বললাম না। আসলে গৌড়ের ব্যাপারটা দেখে মন বিক্ষিপ্ত হয়েছিল। আমি প্রস্তুত হয়ে নিলাম। গতকাল রাতের ঘটনা কাউকেই কিছু বললাম না। আমরা প্রথম দিনই ভূতেশ্বর মন্দির দর্শন করতে গেলাম। মথুরা থেকে খুবই কাছে। একটা টাঙ্গায় চড়ে আমরা সেখানে গেলাম। বেশ প্রাচীন মন্দির, শিবের মূর্তি রয়েছে, চোখমুখ আঁকা, একটা ত্রিশূল রয়েছে পাশে। একজন পুরোহিত স্থানীয় লোক বললেন, এই যে ত্রিশূলটা দেখছেন, এই ত্রিশূল নিয়েই শিব এখানে মথুরা নগরী পাহারা দেন। শহরকে রক্ষা করার জন্য এখানে দেবাদিদেবের ভূমিকা কোতোয়ালের। হ্যাঁ, সেই রামায়ণের সময় এই মন্দির নাকি প্রতিষ্ঠিত হয়েছিল। কিশোরী কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এখানে কোনো ভূত প্রেতের উপদ্রব আছে কিনা। তিনি রহস্য করে বললেন, বাবা ভূতেশ্বরের জায়গায় এটা। এখানে ভূত প্রেত থাকবে না তা কি হয়? তারানাথ একটু বিরক্তিকর চোখে তাকালো কিশোরীর দিকে, বলল, আচ্ছা চলো এবার আমরা পাতাল দেবীর গুহাটা দর্শন করি। এটি একটি সতীপীঠের অন্যতম পীঠ। এখানে দেবী কাত্যায়নী অবস্থান করেন। চলো দেখা যাক। আমরা গেলাম দেবীর গর্ভগৃহের দিকে। একটু গুহার মতো জায়গা দিয়ে যেতে হলো। ভিতরে বেশ অন্ধকার, শুধু একটা প্রদীপ জ্বলছিল। আধো অন্ধকারে একটা দেবীর মূর্তি আছে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে মেঝেটা পাথরের, তার উপরে ভীষণ পিচ্ছল। হঠাৎ করে আমার পাটা হড়কে গেল। আমি নিজেকে সামলাতে পারলাম না। সরাসরি পিছল একটা জায়গা দিয়ে নিচে নামতে লাগলাম। আমি ভয়ে ভয়ে ডেকে উঠলাম, কিশোরী, কিশোরী, আমাকে বাঁচাও! সরসরিয়ে নিচে নেমে যাচ্ছি। গুহার ভেতরে ধরার জায়গা নেই কিছুই। আমার পিছনে কিশোরীও আসছে বুঝতে পারছি, কিন্তু আমরা যাচ্ছি তো যাচ্ছি। সত্যি কি পাতালে যাচ্ছি নাকি? আমরা বেঁচে আছি নাকি মরে গেছি, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিনা সেটাও জানি না। যখন জ্ঞান ফিরল, দেখলাম একটা অন্ধকার গুহার মতো জায়গায় শুয়ে আছি। কিশোরী আমার পাশে শুয়ে আছে, চোখ বোঝা,
আর ঠাকুরমশাই গুহার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। তবে ওপর থেকে একটা আলোর রেখা ভেতরে এসে পড়ছে। সেই আলোতে চোখ পড়ল ঠাকুরমশাই তার পৈতেটা ধরে এক দৃষ্টিতে কিছু একটা দেখছেন। কিশোরী, বিভূতি, তোমরা ভয় পেও না, আমি আছি তোমাদের পেছনে। তার দৃষ্টি অনুসরণ করে যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। একটা বড় সাপ ফনা তুলে আমাদের দিকে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ কিশোরী তাকিয়ে থাকলো ওই সাপের দিকে। ঠাকুরমশাইয়ের ঠোঁট নড়ছিল, তিনি কোনো মন্ত্র বলছিলেন বিড়বিড় করে। আমিও কতক্ষণ ওই পাথরের মূর্তির মতন বসেছিলাম জানি না। আমার গায়ে কে যেন ঠেলা দিল, চমকে উঠলাম। ঠাকুরমশাইয়ের হাত আমার কাঁধের ওপর। আমি একটা নিঃশ্বাস ফেললাম। সাপটাকে আর দেখতে পেলাম না। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই ঠাকুরমশাই সাপটা কোথায় গেল? চলে গেছে। নাগ মন্ত্র জপ করলাম প্রায় 100 বার, তবে গেল। সহজে কি যেতে চায়? শেষ পর্যন্ত আমি পারলাম, না হলে আমাদের সবাইকে এখনই সাপের কামড়ে মরতে হতো। কিশোরীকে ডাকো। কিশোরী, কিশোরী ওঠো, বিপদ কেটে গেছে। চলো, এই অন্ধকূপ থেকে বেরোতে হবে তো। আমি আমি কোথায়? এটা কি একটা গুহা? এখানে এখানে এলাম কি করে? আমার কিছুই মনে নেই। এতক্ষণ তো ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ছিলাম। এখন তো একটা আলোর রেখা দেখা যাচ্ছে। আমরা এগিয়ে গেলাম, কিন্তু পাথরের দেওয়ালের একটা ফাটল দিয়ে জল আসছে। জলের একটা ধারা গুহার মধ্যে দিয়েই বয়ে যাচ্ছে। জলের প্রবাহ নুড়ি পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা সেই জলের প্রবাহ ধরে এগিয়ে গেলাম। শেষ পর্যন্ত একটা ঘরের মতো জায়গায় গিয়ে থেমে যেতে বাধ্য হলাম। সেখানে জলের ধারাটা একটা দেয়ালের নিচে ফাটল দিয়ে নিচের দিকে নেমে গেছে, কিন্তু আমরা সেখানে আটকে গেলাম। ওপর দিয়ে একটা ফাঁটা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমরা উঠব কি করে? আমি সেই কথাটাই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম। ঠাকুরমশাই বললেন, দাঁড়াও দাঁড়াও, ঠিক একটা উপায় বার হবে। এই ঘরটা বেশ বড়, দেখা যাক কিছু একটা হাতড়িয়ে পাওয়া যায় কিনা, তাহলে ওই ফাটলটা বড় করা যাবে, সেখান দিয়ে আমরা বেরোতে পারবো। চলো দেখি। আমরা এদিক ওদিক চেয়ে দেখছিলাম। ঘরের একটা কোণে মনে হলো অনেক পাথর জমা হয়ে আছে। আমি সেদিকে লক্ষ্য করে বললাম, ওই তো অনেক পাথর, একটা পাথর তুলে আনি। আমি একটা পাথর তুলতে গিয়ে থেমে গেলাম। কি একটা যেন পাথরের নিচে চকচক করছে, কিন্তু তার উপর কালো মতো কিছু নড়ে চড়ে উঠল। আমি চেঁচিয়ে উঠলাম, ঠাকুরমশাই ঠাকুরমশাই বাঁচান, ওই সাপটা এখানে এসছে। দাঁড়াও স্থির হয়ে, ভয় পেও না, আমি দেখছি। ঠাকুরমশাই কি করলেন জানি না, সাপটা একটু পরে সরসর করে জল যাচ্ছে যে ফাটলটা দিয়ে, সেই ফাটল দিয়ে বেরিয়ে গেল। ঠাকুরমশাই বললেন, দাঁড়াও তোমরা, কেউ কোথাও হঠাৎ করে কোনো কিছুতে হাত দিতে যেও না। বহুদিন ধরে চাপা পড়ে আছে এই গুহা, কোথায় কি আছে আমরা জানি না। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। কি করে বেরোবো? নয়তো আমরা আবার পিছন দিকে গিয়ে ওই ওই পাতাল দেবীর গুহাতে ফেরত যাই। সেটা সম্ভব নয়। ওদিক দিয়ে অন্ধকারে পথ চিনতে পারবো না। আমি দেখছি কি করা যায়। ঠাকুরমশাই, ওই কোণে, মানে ওই কোণাটা কি একটা যেন চকচক করছিল, একটু দেখবেন? হ্যাঁ দেখবো, তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও দেখি। আমরা দেখতে পেলাম ঠাকুরমশাই উল্টো দিকের দেওয়ালের কাছে কি যেন করছেন। মনে হলো পৈতে হাতে বিড়বিড় করে কি যেন মন্ত্র বলছেন। হঠাৎ ধাক্কা খেয়ে তিনি পড়ে গেলেন। আমিও দেখতে পেলাম অন্ধকারের মধ্যে কে যেন একটা তার শরীরের ওপর চেপে বসেছে, কিন্তু ঠাকুরমশাই এক ঝটকায় উঠে বসলেন। এবার তিনি যেন দেওয়ালের সাথে কাকে চেপে ধরেছেন। অন্ধকারে কিছুই আমরা ভালো করে বুঝতে পারছিলাম না, কিন্তু ঠকঠক করে পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে কি যেন মাটিতে ছড়িয়ে পড়ল। সেই অন্ধকারের মধ্যে মনে হলো সেগুলো সাদা সাদা হাড়। ঠাকুরমশাই সেই হাড়গুলো সরিয়ে ওই পাথরের ভেতরে হাত ঢুকিয়ে কি একটা বার করলেন। অন্ধকারের মধ্যেই সেটা চকচক করছে।
একটা ত্রিশূল। সেই ত্রিশূলটা তিনি ওই অন্ধকারের মধ্যেই পাথরের দেওয়ালে চেপে ধরলেন। তারপর তিনি ত্রিশূলটা ধরে আমাদের দিকে ফিরলেন। তার চেহারা দেখে আমাদের ভয় লেগে গেল। চুল এলোমেলো, গায়ের জামাটা ছিঁড়ে গেছে। মনে হচ্ছিল এতক্ষণ ধরে অদৃশ্য কারোর সাথে তার মারামারি হচ্ছিল। ত্রিশূলটা আমাদের দিকে তাক করে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন। আমাদের ভয় লাগছিল। কিশোরী আমার হাতটা চেপে ধরল। ঠাকুরমশাই বললেন, আমি এটা দিয়ে উপরের ফাটলটা একটু আঘাত করছি, কিন্তু বেশি আঘাত করা ঠিক হবে না। যদি ওপরের ছাদটা ভেঙে আমাদের মাথার ওপর পড়ে তাহলে আমরা চাপা পড়ব, আর এখানে আমরা চাপা পড়লে কেউ উদ্ধার করতে আসবে না। বহু কষ্টে আমরা ওই ফাটল দিয়ে বেরোলাম। বাইরের বাতাসে আগে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। একটা টিলার নিচে ওই ফাটল, আশেপাশে ঝোপ জঙ্গল, তাই কারো চোখে পড়ে না এ কোন জায়গায় এলাম আমরা। ঠাকুরমশাইয়ের হাতে রয়েছে ত্রিশূলটা। এবার আমি ভালো করে ত্রিশূলটাকে দেখলাম। একটু উত্তেজিত হয়ে বললাম, ঠাকুরমশাই, এই ত্রিশূলটা কি সোনার? হ্যাঁ, সোনার ত্রিশূল বাবা ভূতেশ্বরের। অনেক দিন আগে চুরি গিয়েছিল। মনে হয় কোনো সাহেব এই কুকর্মটা করেছিল, কিন্তু সেও শেষ পর্যন্ত বাঁচেনি। ডাকাতের হাতে মারা পড়েছিল। বহুদিন ধরে ত্রিশূলটা ওই গুহার মধ্যেই ছিল, আর ওই সাহেব ভূত সেটা পাহারা দিচ্ছিল জখ হয়ে। সেই আমাকে বাধা দিচ্ছিল যে এতদিন ধরে পাহারা দিচ্ছে, তার জিনিস সে ছাড়বে কেন। কিন্তু বাবা ভূতেশ্বরের কাছে তো একটা ত্রিশূল আছে দেখলাম। এটা আবার চুরি হলো কবে? ওটা সোনার নয়, সোনার রং করা পেতলের জিনিস। এটাই আসল জিনিস, কিন্তু এটা ফেরত দেবার আগে আমাদের আরও একটা জায়গা থেকে কিছু জিনিস উদ্ধার করতে হবে। চলো, এখনই যেতে হবে। এখানে থেকে গেলে তো হবে না। কিন্তু কোন দিকে এসে গেছি কিছুই তো বুঝতে পারছি না। আমি কিছুটা বুঝতে পারছি, চলো দেখি। আমরা উঠে হাঁটতে শুরু করলাম। জঙ্গলের মধ্যে হাঁটতে হচ্ছিল। ছোট বড় অনেক গাছ রয়েছে। বেশ খানিকক্ষণ হাঁটার পরে যেখানে এসে উপস্থিত হলাম সেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। সেই ভূতেশ্বর স্টেশন, তার পাশে লাল বাড়িটা, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাড়িটাকে। ঠাকুরমশাই বললেন, চলো, ওই বাড়িটা চিনতে পারছো? ওখানে যাওয়া যাক। তবে এখন নিশ্চিন্তে ওখানে যেতে পারো, কোনো ভূত আর ওখানে নেই। তবে এখন যেমন আমরা ত্রিশূলটা পেয়েছি, ওখানেও আরো কিছু পেতে পারি। আমরা ওই বাড়িটায় প্রবেশ করলাম। আমি বললাম, তাহলে এই বাড়িটায় সত্যিই ভূত ছিল, আর আমরা তার হাসি শুনেছিলাম। আপনি তো তাকে দেখেছিলেন বোধহয়? শুধু দেখেছিলাম তা নয়, তার সাথে কথাও বলেছিলাম। আমি তাকে বলেছিলাম, তুমি এখানে কেন? তোমার তো কবরে শুয়ে থাকার কথা। সে আমাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল, আমাকে এখান থেকে কেউ কোনোদিনও সরাতে পারবে না। আমি এখানেই থাকি। আমার কাছে অনেক জিনিস আছে। শয়তান শয়তান আমাকে বলেছে সেগুলো পাহারা দিতে। আমি ওর সাথে আর কথা বলিনি। তবে মনে মনে বলেছিলাম, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করব। একে তো তুই আমাদের ভগবানের একটা জিনিস চুরি করেছিস, তবে তার শাস্তিও তুই পেয়েছিস। তাও তোর নিজের কোনো অনুশোচনা হয়নি। তুই বেশ আনন্দেই আছিস। তোর আনন্দ এবার আমি শেষ করছি। কিন্তু সাহেব কি করে ওটা চুরি করলো? কেউ 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 কিছু বুঝতে পারলো না। ও কি নিজের হাতে চুরি করেছিল, নাকি কাউকে দিয়ে চুরি করিয়েছিল? কিন্তু ও নিজেও ডাকাতের হাতে মরেছিল। মানে মনে হয় ট্রেনে করে সরকারি টাকা যাচ্ছিল, সেই সময় ডাকাত পড়েছিল। অথবা এই ঘরটা রেলের অফিস ছিল। এখানে ডাকাতি করতে এসে ওই সাহেবকে মেরে ফেলেছিল তারা। তবে টাকাগুলো মনে হয় এখানেই কোথাও লুকিয়ে রেখে চলে গিয়েছিল।
ডাকাত সর্দারও মনে হয় মরে গিয়েছিল কোনো কারণে। মোট কথা ওরা আর টাকা উদ্ধার করতে পারেনি এখান থেকে। আর ওই সাহেব কোনো সময় ওই পাহাড়ের গায়ে ফাটলটা আবিষ্কার করেছিল, ত্রিশূলটা সেখানেই লুকিয়ে রেখেছিল। মৃত্যুর পরে সে ওই ত্রিশূলটার মায়া ত্যাগ করতে পারেনি, তাই জখ হয়ে সেটা পাহারা দিত। আর বাবা ভূতেশ্বরের পক্ষ থেকে ওই ত্রিশূলটা রক্ষা করবার জন্য ছিল এক বিষধর নাগ। তাহলে আমরা এখন কি ত্রিশূলটা মন্দিরে ফেরত দিয়ে দেব? হ্যাঁ, অবশ্যই। আমরা মন্দিরে এটা ফেরত দিতে গেলে আমি যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি কিনা বুঝতে পারবে। যাকে চলো এখানে কিছু আছে কিনা দেখি। পাশের ঘরটার একটা কোণে অনেক ভাঙা জিনিসপত্র জমা হয়েছিল। সেগুলো সরিয়ে আমরা দেখলাম একটা কাঠের ঢাকনা রয়েছে মেঝেতে। সেটা তোলার পর দেখতে পেলাম একটা সরু সিঁড়ি চলে গেছে নিচে। আমরা বললাম, না না ঠাকুরমশাই, আর ওই অন্ধকার সুড়ঙ্গে যাব না। আবার সাপের সামনে পড়ার ইচ্ছে আমাদের নেই। ঠিক আছে, তোমরা থাকো, আমি দেখছি। একটু পরে ঠাকুরমশাই নিচে থেকে আমাদের হাতে একটা কাঠের তৈরি ছোট সিন্দুক তুলে দিলেন। তারপরে তিনি নিজেও উঠে এলেন। কিশোরী বললেন, চলুন তো এখান থেকে। কি জায়গা! এখানে আর ভালো লাগছে না। এখানে মাটির নিচে ঘর, ওখানে সুড়ঙ্গ, ভুতুড়ে জায়গা। আমি কালকে এখান থেকে চলে যাব। অনেক হয়েছে তীর্থস্থান দর্শন। আমরা কাঠের সিন্দুক নিয়ে এসে গৌড়ের কাছে জমা দিলাম। তার আগে গেলাম ভূতেশ্বরের মন্দিরে। মন্দিরের পুরোহিত সব শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, 5-6 বছর আগে এটা চুরি গেছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষ থেকে সেটা গোপন রাখা হয়েছিল। সে সময় যুদ্ধ চলছিল, তাই পুলিশও ঠিক মতো দেখেনি। আর তাছাড়াও আমরাও চাইনি যে ব্রিটিশ পুলিশ এই মন্দিরের ভিতরে প্রবেশ করুক। তবে আমাদের বিশ্বাস ছিল বাবা ভূতেশ্বর নিজেই নিজের জিনিস উদ্ধার করার একটা পথ ঠিক বার করিয়ে নেবেন। আর তখনই ওই জেলের কর্মচারী এক সাহেব ওই খুন হন ওই বাড়িতে, ওই রেলের বাড়িতে। তারপরেই ওই জায়গাটার একটা বদনাম রটে যায়। আমরা গৌড়ের কোয়ার্টারে এসে গৌড়ের হাতে সেই কাঠের সিন্দুক তুলে দেবার পরে আজ যেসব ঘটনা ঘটেছে সেগুলো বললাম। গৌড় সব শুনে অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু ঠাকুরমশাই, এসব কথা আপনি জানলেন কি করে? আমি ওই পাতাল দেবীর মন্দিরে অনেক দিন আগে এসেছিলাম। বাবা ভূতেশ্বরের মন্দির অবশ্য তখন ছিল। এ তো বহু প্রাচীন মন্দির, তবে পরিবেশ এই রকম ছিল না। আরও নির্জন, আরও চারিদিকে জঙ্গল ছিল। তবে ভূতেশ্বর স্টেশনটা সবে তখন হয়েছে, প্ল্যাটফর্ম ছিল না। আমি এখানে এসেছিলাম একজন গুরুর সন্ধানে। ওই গুহায় প্রবেশ করেছিলাম আর জ্যোতির্ময় পুরুষকে সেখানে দেখেছিলাম। তিনি বলেছিলেন, তোর ওপর আমি একটা গুরুদায়িত্ব অর্পণ করছি তারানাথ। তোকে আবার এখানে ফিরে আসতে হবে। স্বয়ং বাবা ভূতেশ্বর তোকে আবার এখানে ফিরিয়ে আনবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তিনি আমাকে দীক্ষা দেননি, যদিও আমি বেশ কিছুদিন ওখানে ছিলাম। কিন্তু একদিন সকালে উঠে আর তাকে দেখতে পেলুম না, তাই জায়গাটা আমার চেনা মনে হয়েছিল। আমি প্রায় 30 বছর আগেকার কথা বলছি। দেখো, ঘটনাচক্রে আবার আমাকে এখানে আসতেই হলো, আর শিবের ত্রিশূলটা উদ্ধার হলো। আর ওই রেলের অফিসের সাহেব ভূত, তার বড় অহংকার ছিল। ভূত হয়েও সে এদেশের লোকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যাক, কাউকে বলতে হবে ওর হাড়গুলোকে যেন মাটি চাপা দিয়ে দেয়। আচ্ছা, রেলের অফিসের নিচে যে একটা ঘর আছে, সেটা আপনি কি করে জানলেন? ওই সুড়ঙ্গের সঙ্গে ওই মাটির নিচের ঘরটা যোগাযোগ আছে। যে সাহেব ওই ত্রিশূলটা চুরি করেছিল সে ওটা আবিষ্কার করেছিল। আর যুদ্ধের কারণেও মাটির নিচে ঘর তৈরি করা হয়েছিল হয়তো।
আগেকার দিনে রাজারাও মাটির নিচে ঘর তৈরি করে রাখত। আমরা ঠাকুরমশাইয়ের গল্প শুনছিলাম, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম। গৌড়ের মুখটা ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। তার যেন ঠাকুরমশাইয়ের কথাগুলো খুব একটা ভালো লাগছিল না। সে কিছুক্ষণ বাদে উঠেও গেল। আমি গৌড়ের পেছন পেছন বাইরে গেলাম। সেদিন রাতের ঘটনাটা দেখার পর থেকে আমার ইচ্ছা ছিল গৌড়ের সাথে কথা বলা। গৌড় প্ল্যাটফর্মে পায়চারি করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, আচ্ছা গৌড়, এখানে আসার পর থেকে তোমার সাথে ভালো করে কথা বলার সুযোগ হয়নি। তোমার যে সমস্যাটার কথা তুমি আমাকে বলেছিলে সেটা সম্বন্ধে তারানাথকে খুলে বলো না। শুনলে তো তার কত ধরনের অভিজ্ঞতা আছে। না না, আমার সমস্যা নিয়ে আর ওনাকে বিরক্ত করতে চাই না। তোমরা দুদিনের জন্য বেড়াতে এসেছো, বেরিয়ে চলে যাবে। তোমাদের এই নিয়ে আর মাথা ঘামাতে হবে না। আসলে আমি তোমাদের আর কোনো সমস্যায় ফেলতে চাই না, সেই জন্যই আর কি। গৌড়, তুমি তো বিয়ে করনি, এখনো একা রয়েছো। এবার একটা বিয়ে করে নাও। এই নির্জন জায়গায় একজন সঙ্গী দরকার। কি যে বলো, এই বয়সে ওইসব ঝামেলার পোষাবে না। আচ্ছা, আমি একটু অফিস থেকে ঘুরে আসছি, কেমন? তুমি ঘরে যাও। আমার মনে হলো গৌড় এই প্রসঙ্গটা এড়িয়ে তাড়াতাড়ি চলে গেল। আমি তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলাম। মনটা বিরক্ত হয়ে উঠেছিল গৌড়ের ওপর। কিন্তু তারপরে ভাবলাম, বন্ধু যদি বিপদে যায় তাহলে বন্ধুরই দায়িত্ব তাকে ফিরিয়ে আনা। তাই আমি মন ঠিক করে নিয়ে তারানাথকে গিয়ে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, গৌড় প্রথম দিন একটা কথা বলেছিল যে এখানে অন্য কেউ একজন আছে বলে তার মনে হয়। সেই ব্যাপারটা না আমাকে ভাবাচ্ছে। গৌড়ের কোনো বিপদ হবে না তো? দেখো, কেউ যদি নিজে বিপদ থেকে বাঁচতে না চায়, অন্য কেউ তাকে বাঁচাতে পারবে না। উনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। তুমি ভেবে কি করবে? শোনো, আমরা কাল সকালে কৃষ্ণ দর্শন করে রাতের ট্রেনে ফিরে যাব। আমার মনে হলো তারানাথ তো গৌড়ের বিষয়ে কোনো কথা বলতে চাইছে না। আমরা পরের দিন কৃষ্ণ জন্মভূমি দর্শন করে সন্ধ্যাবেলায় ট্রেনে চেপে বসলাম। গৌড়ের আচার আচরণ কেমন অদ্ভুত মনে হলো। আবার এসো বা পৌঁছে চিঠি দিও এই ধরনের কোনো কথাই বলল না। আমরা ট্রেনে উঠে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমার এই রকমই মনে হলো। যাক, আমি আমার কর্তব্য করলাম। গৌড় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমি ট্রেন থেকে তার উদ্দেশ্যে হাত নাড়লাম, কিন্তু সেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। যাক, ফেরার পথে আর কোনো বিঘ্ন ঘটল না। কিন্তু এর 1 মাসের মধ্যে আমার কাছে মথুরা থেকে 2টো চিঠি এলো। একটা লিখেছে মথুরা স্টেশনের বর্তমান স্টেশন মাস্টার, আর একটা লিখেছে গৌড়। স্টেশন মাস্টার লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার বন্ধু গৌড় দাস আর নেই। তিনি তার কোয়ার্টারের পিছনে কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আমাকে আপনার নাম ঠিকানা লেখা একটি চিঠি ডাকে পাঠিয়ে দেবার জন্য অনুরোধ করে গিয়েছিলেন, সেটা পাঠিয়ে দিলাম। আর সেই সঙ্গে ওনার মৃত্যু সংবাদটাও জানালাম। চিঠি দুটো হাতে নিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর আমার নামে লেখা গৌড়ের চিঠিটা খুললাম। গৌড় লিখেছে, প্রিয় বিভূতি, আশা করি কুশলেই আছো। সেবার তোমরা যখন এখানে এলে, প্রাণ খুলে কিছুই বলতে পারিনি তখন। এখন আর আমার হাতে সময় নেই, তাই শেষ কয়েকটা কথা তোমায় বলে যাই। সে আমাকে তার কাছে ডাকছে। আমি আর তার ডাক উপেক্ষা করতে পারছি না, তাই তার কাছেই যাচ্ছি। এ জীবনে আমাদের মিলন সম্ভব নয়, তাই পরের জীবনে আমরা মিলিত হব। এই কোয়ার্টারে আগে একজন ব্রিটিশ সাহেব থাকতেন। সে এখানে একজন মহিলাকে জোর করে ধরে নিয়ে এসেছিল। মহিলাটি তার নিজের মান সম্মান বাঁচানোর জন্য ওই কুয়োতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। ওই মৃত মহিলার আত্মা আমার সঙ্গে দেখা করে আর আমাকে তার জীবনের সঙ্গী হিসাবে পেতে চায়। তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার আর নেই, তাই চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। চিঠি এখানেই শেষ। আমি চিঠিটা সঙ্গে করে ঠাকুরমশাইয়ের বাড়ি গেলাম। তিনি চিঠিটা পড়ে বললেন, আমি জানতাম এমন ঘটনা ঘটবে, শুধু সময়ের অপেক্ষা ছিল। তোমাকে বলেছিলাম না,
যে নিজে বাঁচতে চায় না, কারো সাধ্য নেই তাকে বাঁচায়। যাক, পরলোকে তাদের মিলন সুখের হোক এই কামনা করি। তুমি দুঃখ করো না বিভূতি, তার আয়ু শেষ হয়ে এসেছে। আমি বুঝেছিলাম, তাই আর তাকে ফেরানোর চেষ্টা করিনি। পারলে তার বাড়ির লোককে বলো গয়ায় একটা পিণ্ড দান করে দিতে। আমি দুঃখিত মুখে বেরিয়ে এলাম তারানাথের বাড়ি থেকে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন লেখিকা দেবযানী চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, ভূতেশ্বরের ভূত বাংলো। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি আপনাদের প্রিয় সিরিজ প্রজেক্ট পার্সিং শো সিজন 9। হ্যাঁ, এতদিন পর্যন্ত একটি সিজনের পর আরেকটি সিজন আমরা এনেছি কয়েক মাস পরে, অথবা কোনো কোনো ক্ষেত্রে 1 বছর পরেও এসেছে। কিন্তু এবার শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে এবং আমাদের 100K সাবস্ক্রাইবারের সন্নিকটে এসে যাওয়ার আনন্দে আমরা শুরু করতে চলেছি প্রজেক্ট পার্সিং শো সিজন 9 খুব শীঘ্রই। তাই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রাজপ্রতাপের ঠেককে। এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট সকলের আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতন তবে এখানেই শেষ করছি। দ্রুত ফিরব পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।